আরে অলে অলে বলে বলে তলে 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 টুরুম টারুম টুরুম টারুম টুরুম টারুম টুরুম টারুম বাতি জাদু তারা বাজায় টিরিং টিরিং হাসো সিজন 7 হ্যাপি ইন্টারেস্টিং বাতি জাদু তারা বাজায় টিরিং টিরিং হাসো সিজন 7 হ্যাপি ইন্টারেস্টিং তারেক ভাই গিটার বাজায় টুং টাং টুং টাং আমাদের আছে প্রিয় তুষার খান আমাদের আছে প্রিয় তুষার খান প্রদীপ দা ঢোল বাজায় তাগ ধুম হারিয়ার দেখা চোখের গেছে ঘুম হারিয়ার দেখা চোখের গেছে ঘুম দোতারার তালে তালে গাউ গান আমাদের আছে নায়ক আমিন খান আমাদের প্রিয় সবার আমিন খান পাশে রয়েছে চেয়ারটা আজ খালি কেন পাশে রয়েছে চেয়ারটা আজ খালি কেন ওস্তাদ আছে বিসে ডাইকে নেন ওস্তাদ আছে প্রিয় ডাইকেন আজকে আমার ওস্তাদ কালাবয়াতির ওস্তাদ দলা বয়াতি আজকে আমাদের অতিথি আসছে ওস্তাদ জামিল হোসেন দেওয়ান আমাদের প্রিয় মানুষ আমাদের বিখ্যাত অভিনেতা জামিল হোসাইন আমাদের মঞ্চে ওস্তাদ আপনার একটু বাণী দুইটা গলার শব্দ যদি আমরা একটু শুনি তাহলে আমরা নিজেদের ধন্য মনে করব ওস্তাদ শুরু করেন রঙ্গিলা ভাবি গো আমাকে কুলে বলো ফুবর বাড়ির মায়া খেনে আমরা বাড়ি আয় না ও রঙ্গিলা ভাবি গো আমাকে কুলে বলো তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না ও রঙ্গিলা ভাবি গো আমাকে কুলে বলো তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না আরে তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না পুবর বাড়ি পয়সলে বাড়ি হল খানো যায় হল খানো কি আসে তোরা পান সুপারি খায় পুবর বাড়ি পয়সলে বাড়ি হল খানো যায় হল খানো কি আসে তোরা পান সুপারি খায় আমরা বাড়ি আয় না আমায় ভালো পায় না আমরা বাড়ি আয় না আমায় ভালো পায় না তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না ও রঙ্গিলা ভাবি গো আমাকে কুলে বলো তোমার ননদ মায়া খেনে আমরা বাড়ি আয় না ওস্তাদকে সাথে নিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 আজকে ওস্তাদের সাথে শিষ্য একসাথে এক মঞ্চে একটা জোরে হাততালি ওস্তাদ কমেডি শোয়ে আমরা একসাথে পারফর্ম করেছি সেই জায়গা থেকে আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে মানুষ আমাকে দেখলে বলে জামিলের মতো হতে পারিস না অনুভূতি শেয়ার করেন এটা আসলে এই এক্সপিরিয়েন্স বা অনুভূতি বলতে গেলে আসলে এখন কান্না করা লাগবে সত্যি কথা বলতে যেটা মানে রনি যেভাবে আমাকে বলতেছে আমি আর কিছুই না ভাই আমি খুব সাধারণ মানুষ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি রনির জায়গা থেকে রনি আমি যদি বলি যে স্ট্যান্ড আপ কমিটিতে বাংলাদেশের বস হচ্ছে রনি আমি আবার ওই জায়গায় সে আমাদের যে সময় আমরা বাইরে ছিলাম একটা চ্যানেলের কম্পিটিটর ছিলাম সে চ্যাম্পিয়ন হয়েছে টেকনিক্যাল প্রবলেম আমি নাম বলিনি সাউন্ড প্রবলেম আবার বলেন আবার হ্যাঁ রনি চ্যাম্পিয়ন ওইটা সো ওই জায়গায় থেকে রনির জায়গায় আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এবং খুব ভালো লাগছে আমার সিজন মেট আমরা একসাথে ছিলাম ইস্তিয়াক এরপরে হচ্ছে শাওন সাইফুল ভাইও ছিলেন আর মিরত ছিলেন তো এটা আসলে অন্যরকম অনুভূতি আর পুরোটা সময় তো আছে অনেক কথা হবে ওকে একটা জোরে হাততালি থ্যাংক ইউ
ওকে, আজকে জামিল ভাই এসছে, আমরা নিজেদের মানুষ, একটু কথা হয়তো আমাদের মধ্যে বেশি হবে, কিন্তু তারপরেও আমাদের ওস্তাদের ওস্তাদ, মানে আমাদের যারা গুরু, যাদের দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিই, এই হাসতে সব কিছু হয়। আমাদের ওস্তাদ রয়েছে আমাদের প্রিয় নায়ক সুপারস্টার আমিন খান, এবং আমাদের এই শোয়ে এই মরুভূমিতে এক পশলা বৃষ্টি, এক বিন্দু পানি, প্রিয় মুখ শবনম ফারিয়া, এবং রয়েছেন আজকে আজকে একটু অন্যরকম লাগছে তাকে, আমি জানি না কারণটা কি। আমরা একটু একসাথে এখানে দাঁড়িয়ে ওস্তাদকে আমরা একসাথে বলতে চাই, হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ গো, ও টু ইউ, হ্যাপি হ্যাপি টু ইউ গো, হ্যাপি বার্থডে টু ইউ গো। আজকে তুষার ভাইয়ের জন্মদিন, শুভ জন্মদিন তুষার খান। থ্যাংক ইউ। ওকে, আমরা সে আনন্দ পরে করব, কিন্তু তার আগে শুভ জন্মদিন তুষার খান। ওকে, এইবার তাহলে সবাইকে সাথে নিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। হাসো সিজন 7 এ যে হবে উইনার, তার জন্য কি রই আছে? ফার্স্টের জন্য কি রই আছে? 5 লক্ষ টাকায় আছে। সেকেন্ডের জন্য কি রয়েছে? 3 লক্ষ টাকায় আছে। থার্ডের জন্য কি রই আছে? আরে 2 লক্ষ টাকায় আছে। চতুর্থের জন্য কি রয়েছে? মার্সেলের এসি আছে। পঞ্চমের জন্য কি রই আছে? মার্সেল ওয়াশিং মেশিন আছে। ষষ্ঠের জন্য কি আছে? মার্সেলের ফ্রিজ আছে। জুমাটের জন্য কি রয়েছে? আমার জন্য কি রয়েছে? আরে জুমাটের জন্য কি রয়েছে? এই আমার জন্য কি রয়েছে? এই আমাদের জন্য কি রয়েছে? আছে মুখ ভরা ভালোবাসা আর মুখ ভরা সমবেদনার বাণী। ওকে, জানি না আমাদেরকে ফেরাবে না, জানি আমাদের মহান মানুষ আমিন খান আছে, খবরটা পৌঁছে দেবে। একটা জোরে হাততালি। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমাদেরকে দুর্দান্ত লাগছে, আমাদের পোশাক দিয়েছে টাসেলো, তার জন্য জোরে হাততালি হোক। রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবু হেনা রনি বয়াতি। আজকে আমাদের ওস্তাদ জামিল হোসেন রয়েছে, তার সঙ্গে ভরপুর আনন্দ হবে, তার জন্য জোরে হাততালি হোক। ওকে, জামিল ভাই, পারফর্ম করা তো অনেক চ্যালেঞ্জের, ওইখানে বসে থাকা এটা কেমন চ্যালেঞ্জের? এটা আরো বড় চ্যালেঞ্জের আসলে। আজকে এনটিভি এবং হাসুর বদলত আমি যাদের সাথে বসে আছি, মানে এটা আমার সৌভাগ্য অ্যাকচুয়ালি। মানে আমার আমিন ভাই বলার কিছু নাই, আমিন ভাইকে সবাই চেনে, এবং ফ্যান ফারিয়া, আমি তো আমার সিনিয়র অ্যাকচুয়ালি, সিনিয়র ইন এ সেন্স আমার মিডিয়াতে সিনিয়র, আমি ফারিয়ার পরে আসছি। আর তুষার ভাই তো আসলে তুষার ভাই ভাই কম বন্ধু বেশি মনে হচ্ছে, উনি ওনার রিসেপশনটা এরকম থাকে দেখার পরে। সো আমি একটু লাকি অ্যাকচুয়ালি আমি এখানে। ওকে, আমির ভাই, টপ 10 নিয়ে আমরা লড়ছি, প্রত্যেকে 2 বার করে সুযোগ পাবে। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ যে এই টপ 10 থেকে আস্তে আস্তে আমরা ফাইনালের দিকে যাচ্ছি। সো এই ক্রুশিয়াল মোমেন্টে যদি কিছু বলেন। আসলে মানে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি অলমোস্ট। আরও কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য যে সিলেকশন করা কাদেরকে নিয়ে আমরা টপ 6-এ যাব, কারণ বাছাই করতে করতে এখন এরা এমন এক জায়গায় পৌঁছে গেছে যে সবাই কিন্তু এখন আমার কাছে মনে হয় প্রত্যেকে একদম স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং প্রত্যেকে স্ট্যান্ডার্ড কমেডিয়ান হওয়ার যোগ্য। তবে দর্শকের ভালোবাসা, দর্শক কি বলে, তাদের রায়, তাদের জাজমেন্ট, আমরা সবাই মিলে আশা করছি একটা ভালো কিছু এবার আমরা উপহার দিতে পারবো। শবনম ফারিয়া, যদি বলি জাজেস টেবিল, যদি বলি যে এখানে 3 জন পুরুষ 1 জন মেয়ে, যদিও পারফরমেন্সের ক্ষেত্রে ছেলে মেয়ে আমরা কোনো ভেদাভেদ করি না, গানের ক্ষেত্রে দেখেন সেখানে কিন্তু অনেক মেয়ে গান করে বা নাচেও, স্ট্যান্ড আপ কমেডিতে মেয়েরা নেই, এটা আপনার কাছে কেমন লেগেছে? আমি জানি না আসলে, আমরা যেই জায়গাটা থেকে বিলং করি, বাংলাদেশ, আমরা তো একটু কনজারভেটিভ দেশ, তো আমাদের দেশে চাইলে আশেপাশের দেশগুলোতে যে বিষয়গুলো নিয়ে যোগ করে, আমরা আসলে সামাজিকভাবে ওই সব বিষয়গুলো নিয়ে যোগ করতে পারি না। এবং আমাদের দেশে মেয়েদেরকে এমনিতেও একটু বলা হয় যে এত বেশি হেসো না, বা এত এরকম একটা, হ্যাঁ এরকম একটা, তো আমাদের কালচারালি আমরা একটু এরকম।
কিন্তু আমার মনে হয় ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। এবার তো আমাদের অনেক মেয়ে পার্টিসিপেন্ট এসেছে, কিন্তু বা আপনি যদি বিভিন্ন কমেডি শোগুলো দেখেন, স্ট্যান্ড আপ কমেডি যে ক্লাবগুলোতে হয়, সেখানেও এখন অনেক মেয়েরা আসছে এগিয়ে। সো এটা একটা খুব ভালো সাইন যে আস্তে আস্তে এই ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। ওকে, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ তুষার ভাই, আপনাকে আর এর মধ্যে টানবো না। কততম জন্মদিন একটু বলেন শুধু এটা। 28 28? কত পর থেকে 28? 28-এর পর থেকে মনের বয়স তুষার খানের 28 বছর। একটা জোরে হাততালি। ওকে, আমরা আর কথা বাড়াবো না। আমাদের বিচারকদের এন্টারটেইন করবার জন্য এবং এই বার্থডে বয়কে আমরা আরো আনন্দ দেওয়ার জন্য আমাদের প্রথম পারফর্মারকে ডেকে নেব। আসছে বরিশাল বরগুনা থেকে মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম জাদেদ, রনি চাচ্চু, রাহুল সরি ম্যাডাম, আপনাকে একটা হাসির কথা বলি। হাসবেন না কিন্তু। বলো। হাসবেন না কিন্তু। হাসি কথা বলে যদি নাই আসেন তাহলে বলে কি করব? আমিন স্যার, সেদিনকে ক্লাসের স্যার বলতেছে পরীক্ষা হলে মহিবুল্লাহ খাতা ঢেকে রেখে লেখো, পিছজন তোমরা দেখে দেখে লাগতেছে। আমি বলি স্যার দেখেই লেখুক, পরীক্ষা কি আমি একাই ফেল করব? রনি চাচ্ছু, প্রেম ছাড়া নাকি কেউ বাঁচে না। তাহলে আমাদের সাইফুল ভাই কি অনুরোধই আসছে? তুষার স্যার, কম্বলের নিচে লুকিয়ে লুকিয়ে মোবাইল টিপতেছিলাম। আচ্ছা, নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে এসে দেখি ও মা আম্মু থাকাই আছে। সেদিনকে টিভিতে দেখলাম অতিরিক্ত ফোন চালানো শরীরের জন্য ক্ষতিকর, তাই বিক্রি করে দিলাম টিভিটা। ভালো ভালো ভালো। রনি চাচু, হ্যাঁ। আজকে আমাদের এই অনুষ্ঠানে গেস্ট কে? জামিল হোসেন। তার নাম কি? ওস্তাদ জামিল হোসেন। দেখলাম আপনি পারেন কিনা। আমি স্যার বুঝলাম যা হয় তা ভালোর জন্যই হয়, কিন্তু এটা বুঝলাম না সব ভালো কেন আমার সাথেই হয়। রনি চাচু, আজকে আমার মনটা খুব খারাপ। কেন 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 কেন? ভিডিও কলে চুমু খেতে গিয়ে মোবাইলে ভাঙা কাছে ঠোঁট কেটে হাসপাতালে ভর্তি। ক্লাস 6-এ পড়ো আমার গার্লফ্রেন্ড। তুষার স্যার, ওই গার্লফ্রেন্ডের আর একটা ঘটনা বলি। সে রাত্রে বিছানায় ইস্যু করে, হ্যাঁ সে রাত্রে বিছানায় ইস্যু করে সকালে ফেসবুকে পোস্ট দিছে। দুর্ঘটনা কখনো বলে কই আসে না। ফারিয়া ম্যাডাম, দাঁত ব্রাশ করার সময়ও মনের ভিতরে একটু ভয় কাজ করে। জানি না কি কখন কোথা থেকে ঘর বাড়ি ভেঙে চুরে এসে বলবে আপনার টুথপেস্টও কি নুন আছে। আমি স্যার আম্মুর বকা শুনে অনেক দিন পর পড়তে বসলাম। টানা 2 ঘন্টা পড়ার পর বুঝতে পারলাম এটা ছোট বোনের বই। বলছি যে টপ 10-এ ও ঢুকে গেছে। কেন ঢুকে গেছে নিশ্চয়ই এটা আর আমাদের বলতে হবে না, আপনারা ওর পারফরমেন্স ওর কন্টেন্ট দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। একটা জোরে হাততালি ওর জন্য। ওকে, ও যতবার চাচ্চু বলে একটু রাগ হয়, কিন্তু ও যা বলে তখন আবার মনটা আনন্দে ভরে যায়। কেমন লাগলো শুরুতেই আমাদের গেস্টের কাছ থেকে জানতে চাই। ও যখন পারফর্ম করছে তখন ফারিয়া বলছিল যে সবচেয়ে জুনিয়র আর্টিস্ট হ্যাঁ। এখানকার। পারফরমেন্স দেখে মনে হয় নাই ভাই জুনিয়র ভাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে বারবার অনেকে চাচ্চু বলছে, তখন আমি ভাবতেছি ও মানে কি বলবে। আমি টেনশনে ছিলাম। না জামিল ভাই, এই কম্পিটিশন যখন শেষ হবে ও আর বাড়িতে ফেরত যাবে না, ও আমার সাথে চলে যাবে, কারণ আমি ওকে অ্যাডপ্ট করতেছি। ও ওকে ও আবার আমাকে ছাড়া কোথাও যায় না। ওকে ফাইন। ফারিয়ার চাপটা বেড়ে গেল আর কি। এনিওয়ে, দুর্দান্ত ভাই, সিরিয়াসলি অসম্ভব ভালো। থ্যাংক ইউ। ওকে, আমিন খান। মহিবুল্লাহ দুষ্টু হয়ে গেছে, অনেক দুষ্টু হয়ে গেছে। ছোট মহিবুল্লাহ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। ও যে পারফরমেন্স আগে হয়তো ওকে দিত জোকস, ও মুখস্থ করে বলার চেষ্টা করতো, বলতো, ওটা সুইট লাগতো যেহেতু সুইট। কিন্তু আজকে মনে হচ্ছে না ও পারফরমেন্স করছে বুঝে। হ্যাঁ, এটা সবচেয়ে মজা লেগেছে আমার কাছে। ও জিনিসটা বুঝতে পেরেছে এবং নিজের মধ্যে সে নিয়েছে
এবং ডেলিভারিতে কিন্তু ওই জিনিসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এবং সে পারফরমেন্স করার সময় অনেক নিচে যাচ্ছে আবার উপরে উঠছে নিচে যাচ্ছে এই জিনিসটা অনেক বেশি পজিটিভ ওর বড় হলে আসলে একটা জিনিস হবে যে হবে হ্যাঁ বেস্ট অফ লাক ওকে আপাতত ওর সহপাঠীদের জন্য সময় বেঁধো না ওকে হ্যাঁ শবনম ফারিয়া মানে ওর পারফরমেন্সের যে ইমপ্রুভমেন্ট আমাদের গ্রুমারদের জন্য একটা হাততালি দেওয়া উচিত মানে ও আজকে যে পারফরমেন্সটা করলো এ ভাইয়া অলরেডি কথাটা বলেছে যেটা আমি বলবো ভাবছিলাম যে আপ ডাউন পারফরমেন্সের মধ্যে আমরা যখন অভিনয়ও করি অভিনয় ধরেন সিনের শুরুতে একটা থাকে গ্রাফ থাকে একটা উঁচা নিচা পুরোটা যদি উঁচা যায় ভালো লাগে না বা পুরোটা যদি নিচু যায় ভালো লাগে না একটা আপ ডাউন শুনতে ভালো লাগে যেটা ও এই বয়সে শিখে ফেলেছে উইচ ইজ ওয়ান্ডারফুল খুব ভালো একটা তো হার্ট ওর জন্য দিতেই হবে অবশ্যই ওকে তুষার খান মহিবুল্লাহ ওর যেটা হচ্ছে যে ও যে জোকসগুলো বলে সেগুলো ছোট বড় সবার জন্য মানে এনজয় করা যায় ইটস না যে বাচ্চা বলে বাচ্চাদের জন্য তা না আর আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছিল যে যেটা একটু আগে তুই বলছিলি যে মেয়েরা কেন আসছে না এখানে এখানে কিন্তু বাচ্চাদেরও বিষয় আছে হ্যাঁ তো ওকে দেখে এবং ওর ইমপ্রুভমেন্ট ওর পারফরমেন্স সব কিছু দেখে আমার বিশ্বাস যে পরে থেকে আরও অনেক বাচ্চারাও উৎসাহিত হবে দারুণ বলেছে খুব ভালো ছিল খুব ভালো ছিল দুর্দান্ত টপ 10-এর এই লড়াইয়ে তুমি টিকে থাকবে আশা করছি অনেক জোরে একটা হাততালি ওর জন্য প্লিজ বিচারকের আসনে রয়েছেন আমাদের বার্থডে বয় তুষার খান রয়েছে শবনম ফারিয়া এবং আমিন খান আজকে আমাদের অতিথি দে সান্ত্বনা দে অভিনেতা জামিল হোসেন এই সিজনে যারা লড়াই করছে তাদের জন্য পুরস্কার প্রথম দ্বিতীয় এবং তৃতীয়র জন্য যথাক্রমে 5 লাখ 3 লাখ এবং 2 লাখ যে হবে চতুর্থ তার জন্য কি পুরস্কার মার্সেল কোটেড সুপার সেফার ইনভার্টার এসি যে হবে পঞ্চম তার জন্য থাকবে মার্সেলের পক্ষ থেকে একটি আকর্ষণীয় ওয়াশিং মেশিন এবং যে হবে ষষ্ঠ তার জন্য পুরস্কার ঘোষণা এসছে তার জন্য থাকবে একটি মার্সেল ফ্রি আমি জানি না পুরস্কারের জন্য সে লড়ছে কিনা সে মূলত ভালোবাসার জন্য লড়ছে ধানমন্ডি ঢাকার ছেলে আফনান আফ্রিদি আসবে এবার আসসালামু আলাইকুম জাজেস রনি ভাই ইয়েস মেন্টরস রারম্যান হোয়াটস আপ তো আমার অবজারভেশন এবং এক্সপেরিয়েন্স থেকে মনে হয় মেয়েরা এমন ছেলে পছন্দ করে যারা বাইরে থেকে দেখতে অ্যাগ্রেসিভ রাগী ঘাটতারা কিন্তু ভিতরে আবার সফট জেন্টলম্যান পোলাইট তো সেদিন আমি বাইকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি পিছন থেকে এক রিক্সা লাগাই দিছে বাইকের সাথে আমি তো একটা চান্স পাইছি যে অ্যাগ্রেসিভ হওয়ার আমি বাইকটা রিক্সালার সামনে থামায় রিক্সালার কলারটা ধরে একটা চর মারতে যাবো লাস্ট মোমেন্টে মনে পড়ছে ভিতর থেকে তো আমার আবার সফট পোলাইট হইতে হবে তো এরপর আর কি চর মারতে যে রিক্সালার একটা কিস করে দিয়ে আসছি রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলা একদমই উচিত না না কিন্তু কোথাও যদি অনেক দিন ধরে ময়লা পড়ে থাকে ওইটা আবার হঠাৎ করে পরিষ্কার করা উচিত না আমি হাসর সেটে আসি তেজগাঁওয়ের ভিতর দিয়ে ঘুরে তো তেজগাঁও এক মোড়ে অনেকগুলো ময়লা পড়ে থাকে ওইটা দেখি আমি ডানে যাই আজকে দেখি ময়লা নাই পুরো পরিষ্কার এরপর আমি পুরো 1 ঘন্টা ধরে তেজগাঁও ঘুরে আসছি তো সেদিন এক ময়লার ডাস্টবিনের সামনে দিয়ে যাচ্ছি ডাস্টবিনে এত সুন্দর করে লেখা যে আমাকে ব্যবহার করুন আমার মনে হলো ওরা যদি ব্যবহার না করি ওর মনটা খারাপ হয়ে যাবে তো আমি থুতু দিয়ে চলে আসতেছি ডাস্টবিন আমাকে ডাকছে ভাই এদিকে আসেন শুরুটা তো ভালোই করছেন এবার চেষ্টা করেন তো আমি রিসেন্টলি খুব চাপে আছি সমাজের আমি হাফ প্যান্ট পরে সিঁড়ি দিয়ে নামতেছি সিঁড়িতে এক মুরব্বির সাথে দেখা মুরব্বি আমাকে বললো তোমার বয়স কত আমি বললাম বলো তুমি যে হাফ প্যান্ট পরছো এটা কি তুমি ঠিক করছো তুমি কেন হাফ প্যান্ট পরছো আমি বললাম তাহলে কি খুলে ফেলবো মুরব্বি বলে না 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 সব মুরব্বি এক না তো মুরব্বির কথা যখন বললাম আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কথা বলি জাহাঙ্গীর ভাই রমনা পার্কে বসে আছে সামনে এক লোক তার 2 বাচ্চা এবং বউ সহ ঘাস খাইতেছে তো জাহাঙ্গীর ভাই বলতেছে কি তোরা ঘাস খাচ্ছিস কেন লোক বললো ভাই আমরা অনেক গরিব 2 দিন ধরে কিছু খাই নাই
জাহাঙ্গীর ভাই বললো আমার বাসায় চল খাওয়াবো। লোকটা বললো ভাই আপনার মনটা তো অনেক বড়। জাহাঙ্গীর ভাই বললো আমার মন না, আমার বাগানের ঘাসগুলি আরো বড়। তো এরপর জাহাঙ্গীর ভাই থেকে আসে আমাদের আরেকজন ডিরেক্টর মোস্তফা ভাই। মোস্তফা ভাই একদিন রাস্তায় একটা চাইনিজ যাচ্ছে, তাকে বললো ভাই আপনি কি আমেরিকান? চাইনিজ বললো না। ভাই আপনি সত্যি কথা বলেন, আপনি আমেরিকান না? চাইনিজ বললো না। এরপর মুস্তাফা ভাই আবার জিজ্ঞাসা করলো ভাই আপনি কি শিওর, সত্যি বলেন তো আপনি আমেরিকান নাকি? চাইনিজ বিরক্ত হয়ে বললো হ ভাই হ আমি আমেরিকান। এরপর মুস্তাফা ভাই বললো কই আপনার দেখে মনে হয় চাইনিজ। তো তুষার ভাই আমাদের হাসর ক্যাম্পে গেছে, যে বসে আছে আমাকে ডাকতেছে আফ্রিদি এদিকে আসো। আমি গেলাম, তুষার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি জানো কখন তুমি বুঝতে পারবা যে একটা মানুষ কমপ্লিট ড্রাঙ্ক? আমি বললাম ভাই কখন? যখন মানুষটা তার ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ফোন খুঁজবে। আমি বললাম ভাই আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। তো যেহেতু আমার নাম আফ্রিদি, একটু বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ। তো বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট টিম 2 বার এশিয়া কাপ জিতছে, 1 বার ওয়ার্ল্ড কাপ জিতছে। রেকর্ড ন্যাশনাল ক্রিকেট টিমের থেকে অনেক ভালো, সাকসেস রেটও ন্যাশনাল ক্রিকেট টিমের থেকে অনেক বেশি। মোরাল অফ দ্য স্টোরি কি? বাংলাদেশের ক্রিকেট আন্ডার-19 পরে ব্যান করে দেওয়া উচিত। তো আরেকটা ইন্টারেস্টিং প্লেয়ারের কথা বলি, মেহেদী হাসান মিরাজ। খুবই ভালো অলরাউন্ডার, কোনো ডাউট নাই, বাট অনেক ইনোসেন্ট। এত ইনোসেন্ট সে একবার বল করছে, ব্যাটসম্যান পুরো ক্লিন বোল্ড। এরপর আম্পায়ারের কাছে আপিল করছে হাউ ওয়াজ দ্যাট। আম্পায়ার আঙ্গুল তুলে আউট দিছে, তবে আঙ্গুলটা ছিল মাঝখানের। তো আমি বিয়ে করছি বেশি দিন হয় নাই, আমার বউ আমাকে জিজ্ঞেস করতেছে আফ্রিদি তুমি কি বাচ্চা কাচ্চা পছন্দ করো না? আমি বললাম এটা তুমি কি বললা বাবু, বাচ্চা কাচ্চা আমি অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে, তবে অন্যেরটা। তো আমার বউ বললো মানে? আমি বললাম শুনো, বাচ্চা কাচ্চা আমার কাছে হচ্ছে ভেইপের মতো, তা আশেপাশে থাকলে 2-1টা টান দিই, বাচ্চা কাচ্চা আশেপাশে থাকলে একটু আদর করি। তো আমার বউ বললো এই কম্প্যারিজন তো তুমি আমার সাথে ইউজ করতে পারবা। আমি বললাম এটা তুমি কি বললা বলো, ভেইপ যতই ভালো হোক সিগারেট তো এখনো ছাড়ি নাই। থ্যাংক ইউ। খুবই ঠান্ডা মাথার কুল পারফর্মার আফনান আফ্রিদি, দুর্দান্ত। কেমন লাগলো শুরুতেই জানতে চাই, আমিন খান বলবেন। আফ্রিদি আজকে পারফরমেন্স অনেক সুন্দর ছিল এবং অনেক রিল্যাক্সে তুমি পারফরমেন্স করেছো। অন্য সময় যে একটু হালকা পাতলা জড়তা থাকলেও আজকে একদম ফুল রিল্যাক্সে ফুল অন হয়ে পারফর্ম করেছো, অনেক সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, শবনম ফারিয়ার কেমন লাগলো জানতে চাই। আমার ভালো লেগেছে, বেস্ট অফ লাক। তুষার খান। খুব ইজি পারফরমেন্স ছিল এবং আজকে তোমার এন্ট্রিটাও ডিফারেন্ট ছিল। তুমি অন্যদের মাথা নিচা করে আসো, আজকে উঁচা করে আসো। ডিফারেন্ট ছিল, ভালো ছিল। আফ্রিদি ভালো ছিল। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জামিল হোসেন? এই হয় কি, আমি মাঝখানে দেখলাম মনে ইস্তিয়াককে এখানে পারফরমেন্স করতেছে। মানে ইস্তিয়াকের স্ট্রাকচারটা এরকম ছিল একবারে, মানে কথাবার্তা কম, এরকম দিয়ে 5 লাইন ছেড়ে দিয়ে স্ট্যান্ড আপ কমেডির এটা একটা প্যাটার্ন যে আমি বলবো তোমরা হেসে মরে যাবে, বিষয়টা এরকম। এটা একটা ট্রিক্স, এটা অনেক ভালো লাগে। ইউরোপিয়ান মানে বিভিন্ন জায়গায় যে স্ট্যান্ড আপ কমেডি করে দাদা বলতেছে মানুষ হেসে মরে যাচ্ছে। প্যাটার্ন ইজ ভেরি গুড, নাইস, আমার খুব ভালো লাগছে পারফরমেন্স, অনেক ভালো লাগছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ওকে, আমরা এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে আমরা পারফর্মার কালেক্ট করেছি, সারা দেশ থেকে, বিভিন্ন বিভাগ থেকে। কিন্তু যেটা এখনো বিভাগ হয়নি, বিভাগ হওয়ার জন্য দাবি চলছে বিভিন্ন জায়গায়, সে বিভাগ হওয়ার যোগ্যতা রাখে কি নেই সেখানে। সেখানকার মাটি এত উর্বর, সেখানে ট্যালেন্টেডরা জন্মায়। সেই তুই এমন এক সাবজেক্ট তুললি পরে, এই নিয়ে তো এখন অন্য জায়গায় ঘোষণা হয়ে গেছে অলরেডি। কুমিল্লাকে দেওয়া হচ্ছে, নোয়াখালীকে দিচ্ছে না। তারপরে নোয়াখালীর লোকজন আশা ছাড়ছে না, তারা মানে এখনো বলছে যে আমাদের দেয়া হোক। তো আমিও বলি কেন আমরা আমাদের সমস্যা কোথায়? আপনি বলেন, আপনি একবার নোয়াখালী বিভাগ চাই, সোজা কথা। আপনি বলেন নোয়াখালী বিভাগ চাই, গুড, নোয়াখালী বিভাগ চাই। আমরা শুধু বলবো না, দুর্দান্ত এক পারফর্মারকে ডাকছি, সে নোয়াখালীর মুখকে উজ্জ্বল করেছে। জামিল ভাইয়ের জন্য আমরা স্পেশালি তাকে আমরা তুলে রেখেছি যে এই পর্বে সে থাকবে। আসছে সোনাইমুড়ি নোয়াখালী থেকে আবিদ হাসান নীরব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রনি ভাই। মেন্টরস, তো আমি সকালে ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসছি, খাওয়া শুরু করব। হঠাৎ আম্মু ভিতর থেকে কান্না করতে করতে এসে আমাকে বকাবকি শুরু করছে। নীরব, তুই জীবনে ভালো হবি না, তোর দ্বারা কিছু হবে না, আমার মনে হয় তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি বুঝতেছি না আমি কি করছি। আম্মু কখনো এরকম ভাবে আমাকে বলে নাই। আম্মু আমি কি করছি? তুই ওয়াশরুম থেকে বের হয়ে লাইট অফ করস নাই।
কিন্তু আমি কথাগুলো সিরিয়াসলি নিয়েছি, আমার দ্বারা কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি তো বুঝাইছে হয়তো আমাকে জীবনে কেউ পছন্দ করবে না, আমার বিয়ে হবে না। সিরিয়াসলি নিলাম। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে কল দিলাম। কল দিয়ে বললাম, শোনো, তোমার বাসায় তাড়াতাড়ি আমাদের কথা জানাও, আমাদের বিয়ে করতে হবে, আমাকে বাসা থেকে চাপ দিচ্ছে। ও বলে, দেখো এখন বিয়ের কথা বললে আমার মা বাপ মেনে নিবে না। আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। বললাম, যখন প্রেম করছো তখন মা বাবা কই ছিল? গ্রামের বাড়িতে। আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, আমি ব্রেকআপ করে নিলাম। এরপর বাসা থেকে বের হয়ে যাচ্ছি, আমি পিছন থেকে বলতেছি, কি রে কই যাচ্ছস? বললাম, ভবিষ্যতের সন্ধানে। তখন আম্মু বললো, তুই ভবিষ্যৎ খুঁজতে যাচ্ছস, তুই চোখ বন্ধ কর, এখনই দেখতে পাবি। আম্মুর কথা মতো আমি চোখ বন্ধ করলাম। সত্যি ভাই, আমি আমার ভবিষ্যৎ দেখছি, অন্ধকার। এরপর আমি নিচে নামতেছি সিঁড়ি দিয়ে, হঠাৎ একটা মেয়েকে দেখলাম। ভাবলাম ওকে প্রপোজ করে দেখি। প্রপোজ করলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ ও এখন আমার বাসার সব কাজে আম্মুকে হেল্প করে, আমার রুম গোছায়। বিশ্বাস করেন আমিন ভাই, ওই দিন এত মেকআপ করছে আমি বুঝতেই পারি নাই ও আমার বাসার কাজের মেয়েটা ছিল। নিচে নেমে আমার এক বন্ধুকে কল দিলাম, ও বাইক নিয়ে আসলো। তখন ওকে ফুল কাহিনী বললাম। তখন ও বললেন, নীরব একটা কাজ কর, পকেট থেকে ফোনটা বের কর। আমি ফোন বের করলাম, ওর হাতে দিলাম। ও ফোন ঘেটে বললো, এটা কি? আমি বললাম, সেটিং। বলতে, তোর ফোনে সেটিং আছে কিন্তু তোর লাইফে সেটিং নাই। এরপর আমি বললাম, আমরা পার্কে যাবো। ওর বাইকের পিছনে উঠলাম। ও বাইক চালানো শুরু করলো। আমার মনে হয় আমার লাইফের দ্বিতীয় ভুল ছিল ওর বাইকের পিছনে ওঠা। ও বাইক চালানো শুরু করছে, এমনভাবে চালাচ্ছে মনে হয় ও বাসা থেকে বলে আসছে, আজকে এক হয় আমি আসবো, নাহলে খবর আসবে। ও বাইক এরকম ভাবে চালাচ্ছে, মানে ও এমনভাবে বাইক চালাচ্ছে, লাইফ ইজ এ ভিডিও গেম। ও বাইক চালাচ্ছে না, ও ভিডিও গেম খেলতেছে। আর মরলে সমস্যা নেই, ও আবার 3বার লাইফ পাবে। এবার পার্কের সামনে গিয়ে থামলাম, আমি নামলাম। ও বললো, তুই যা, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতেছি। বললাম, গার্লফ্রেন্ড? তোমার গার্লফ্রেন্ড আছে? বলে, হ্যাঁ। বললাম, কেমন, বয়স কত? বলে, 13 বছর। আমি বললাম, কেমন? বলে যে অনেক হট। 13 বছরের মেয়ে হট? বললাম, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে, মনে হয় জ্বর আসছে। এরপর আমি পার্কের ভিতরে গেলাম। ঢুকতে একটা মেয়েকে পছন্দ হয় আমার। আমি ওর সামনে গেলাম, গিয়ে বললাম, আই লাভ ইউ। ও একটা থাপ্পড় মেরে দিছে। আমি তাও থামি নাই, আবার বলছে আই লাভ ইউ। ও আমাকে জুতা দিয়ে মারতে শুরু করছে। আমি থামি নাই, আবার আই লাভ ইউ করছে। ও আমাকে নিচে ফেলে দিছে লাঠি দিয়ে। আমি তাও থামি নাই, উঠে দাঁড়াই, ময়লা পরিষ্কার করতে করতে বললাম, তাহলে কি আমি অ্যান্সারটা না ধরে নিব? এরপর মন খারাপ করে অনেকক্ষণ বসে থাকলাম। এরপর গার্লস স্কুল ছুটির সময় হলো, আমি স্কুলের সামনে গেলাম। অনেক মেয়েকে দেখলাম, একটাকে পছন্দ হলো। ওর সামনে গিয়ে বললাম, আপনার নাম কি? বললো, প্রিয়া। বললাম, প্রিয়া আই লাভ ইউ। ও জান বলে একটা চিৎকার দিল। বললাম, ভাই মাত্র প্রপোজ করছে, এখনই রাজি হয়ে গেছে? পরে দেখি না, ওর বয়ফ্রেন্ডকে রাখছে পিছন থেকে। ওর বয়ফ্রেন্ড আসে, ভাই আমার এমন মাইট দিচ্ছে, আমার নিজের জানি বের হয়ে যেতে নিছিল। এরপর আবার পার্কে গেলাম, অনেকক্ষণ বসে থাকছে, আমার খুব মন খারাপ লাগতেছে। ভাবলাম কি করা যায়। এরপর ফোন বের করে হাসো দেখা শুরু করলাম। এরপর মনটা একটু ভালো লাগতেছে, আমি হাসতেছি। আমার হাসি থেকে দূর থেকে একটা আমি আমার দিকে হাসতে আসতেছি। আমি ফোন রেখে দাঁত বের করে ওর দিকে তাকে হাসতেছি। ও কাছে আসলো, বললো, আমি চাই আপনি খুব শীঘ্রই একদিন আমার সাথে একান্তে দেখা করেন। আমি বললাম, কেন, আপনি কি সিঙ্গেল? বলে যে, না আমি ডেন্টিস্ট। এটা নতুন কিছু না, এই দাঁত নিয়ে ভাই আমি অনেক প্যারায় আছি। আমার জীবনের প্রথম প্রেম, দীর্ঘ 10 দিনের প্রেম, আমার ব্রেকআপ হয়ে গেছে। কিভাবে জানেন? 10 দিনের দিন আমি ভুলে দাঁত বের করে হেসে দিয়েছিলাম, মেয়েটা বেহুশ হয়ে গেছে। আমার মনে হয় কি জানেন, আমি 1 প্লেট বিরিয়ানি আর আমার দাঁত হচ্ছে এলাচি। আমি হলাম একটা কাবাব, আমার দাঁত হলো কাবাব মেয়ে হাড্ডি। এরপর আমার বন্ধু আসলো ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। ওর গার্লফ্রেন্ড, আমার বন্ধু যদি আমার ক্লাসমেট, ও আমার 2 বছরের ছোট। ওর গার্লফ্রেন্ড মনে হচ্ছে আবার ওর থেকে 2-3 বছরের ছোট। দেখে মনে হয় ক্লাসের মেয়ে, ক্লাস করতেছিল, টেনে নিয়ে আনছে, এমন এক অবস্থা। আসার পর আমরা এক জায়গায় বসলাম। আমার বন্ধু বলতেছে, কি খাবে? বলছি, না আমি কিছু খাবো না। তখন ওর গার্লফ্রেন্ড বলতেছে, ঝালমুড়ি খাবে। তখন ও গেল ঝালমুড়ি আনতে। আমি এই সুযোগে আমার নাম্বারটা একটা 100 টাকার নোটে লিখে বন্ধুর গার্লফ্রেন্ডকে দিয়ে দিলাম। এরপর ঝালমুড়ি আনলাম, আমরা খেলাম। যখন ঝালমুড়ির টাকা আমি দিতে যাব, বন্ধুর গার্লফ্রেন্ড বলতেছে, না আমি দিব। তো আমার বন্ধু বলতেছে, আমার গার্লফ্রেন্ড রিচ কিড, ওকে দিতে দে। ও আমার 100 টাকাটাই দিয়ে দিছে ঝালমুড়িওয়ালাকে। তখনই রাখছে যে ঝামেলা। কি ঝামেলা ভাবতেছেন? ঝালমুড়িওয়ালা আমাকে এখন ডেলি রাতে কল দেয়, আর কল দিয়ে বলে, বাবু ঝালটা কি অনেক বেশি ছিল? তো এরপর আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখতেছি আম্মা আবার আমার উপরে রাগ, আমাকে মারা শুরু করছে। আম্মু কি হয়েছে, আবার কি করলাম? এরপর বুঝছি আমি সকালে শুধু ওয়াশরুমের লাইট না, ট্যাপটাও অফ করতে ভুলে গেছি। তো যাওয়ার আগে একটা জিনিস বলতেছে, ফারিফ আপনি আমার একটা কথা রাখতে হবে প্লিজ। আম্মু বলছিল তুই তো ঢাকায় যাবি,
আসার সময় মিষ্টি কিছু নিয়ে আনবি। আমি পুরো ঢাকা শহর খুঁজছি, আপনার থেকে মিষ্টি কিছু দেখি না। বাহ, নিজে মিষ্টি ছেলে শেষ পর্যন্ত মিষ্টি মেয়েতে ল্যান্ড করলো। ওকে, যার এলাকার মানুষ তার কেমন লাগলো? এটা একটা এটা বলে আমার একটা বিপদে ফেলাই দিচ্ছিস। মানে নোয়াখালী টু নোয়াখালী বলতে হবে। হ্যাঁ, একে হচ্ছে ভাই তোমার পারফরমেন্স দুর্দান্ত লাগছে, সত্যি কথা। নোয়াখালীতে বলতো, নোয়াখালী টু নোয়াখালী। আচ্ছা, এটা আবার একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। আই সিরিয়াসলি বলি ভাইয়া, ভালো লাগছে। আমি মনে হয় ফাইনালের দৌড়ে, ফাইনাল মনে সামনে না? সামনে, হ্যাঁ সামনে। তুমি ফাইনালের দৌড়ে আগে থাকবে আমার কাছে মনে হইতেছে আর কি। এটা দেশি বলে বললাম না, যে পারফর্মার আমার কাছে তোমার পারফরমেন্স খুব ভালো লাগছে। সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। ওকে, আমিন খান। আমি ছোট্ট একটি কথা বলি যে ওর যখন পারফরমেন্স শেষ করলো তখন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ড আপ কমেডি পারফর্মার আমাদের ডানে বসে আছে জামিল, সে মুখ দিয়ে বেরিয়ে গেছে সাব্বাস। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলে, সে তার নিজের আবেগ কন্ট্রোল করে বলেছে সাব্বাস। এটা কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট আমি মনে করি, যে তার মতন একজন পারফর্মার যখন মুখ থেকে সাব্বাস বলে ফেলে, এটা হিউজ ফর ইউ, হিউজ হিউজ হিউজ। এবং তোমার আজকের পারফরমেন্স অনেক স্মার্ট পারফরমেন্স ছিল, অনেক স্মার্ট, অনেক সুন্দর ছিল। বেস্ট অফ লাক। ওকে, শবনম ফারিয়া। খুব ভালো ছিল নীরব, খুব ভালো হয়েছে, বেস্ট অফ লাক। তুষার খান। এখন আসলে এমন একটা সময় আসছে, তোমাদেরকে নতুন করে আর কিছু বলার নাই। তোমরা সবাই এমন পারফরমেন্স করে এই জায়গাটায় আসছো, তোমাদের খালি পারফরমেন্স এখন আমরা এনজয় করার জায়গাটা, এবং সেটা আমরা করছি। এটাই হচ্ছে তোমাদের বড় অ্যাচিভমেন্ট, যে তোমরা আমাদেরকে এবং দর্শকদেরকে তোমরা আনন্দ দিতে পারছো। অনেক ভালো ছিল। ওকে, আবিদ হাসান নীরব, তোমার জন্য শুভকামনা থাকলো। নিশ্চয়ই নোয়াখালী এবার বিভাগ হবেই হবে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। এই লাকি সিজন 7-এ আমরা সত্যি লাকি, কারণ আমরা যে আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করছি আপনাদের মনকে আমরা প্রসন্ন করতে পেরেছি। একটা জোরে হাততালি আমাদের পারফরমারদের জন্য। আজকে আমাদের অতিথি আমাদের জামাই জামিল হোসেন। কেন জামাই বললাম? জামাই নিয়ে তার এতগুলো নাটক, নয়া জামাই, বিদেশি জামাই, প্রবাসী জামাই, ঘর জামাই, কি বাদ নেই ভাই, 7, 8টা 10টা, অথচ 3 কবুলও নাটক করেছেন, কিন্তু নিজে এখনো পর্যন্ত বাস্তব জীবনে কবুল বলতে পারেননি। এমন এক প্রশ্ন করলো, হয় হবে না, অসুবিধা নাই। মিষ্টি খাওয়ার জন্য তো এতই আকুলতা কেন? ইস্তেহাক করেনি তো এখনো? আপনারা, আপনি এবং সাইফুল ভাই করেনি কেন? আমি তো বুঝলাম না। তুই তো ইস্তেহাককে জিজ্ঞেস করছিলি কোনো এপিসোডে যে ইস্তেহাক ভাই কেন করেনি? যাদের এখন পর্যন্ত বিয়ে হয় নাই তাদেরকে মোটামুটি প্রতি এপিসোডেই জিজ্ঞেস করা হয় যে তারা কেন সিঙ্গেল। এটা যে একটা অপরাধ এমন ভাবে বলে, মনে হয় আমরা এতিম বাপ মানে। ও আগে করে কি লেস কাটার পরে এখন সবাই লেস কাটানো করে এবং এমন ভাবে কেন কেন সিঙ্গেল, মানে থাকে না অপরাধ, এবং শুধু অপরাধ না, মায়া লাগে ওর। বাবা মানাই থাকে না, হারে নাই ঠিক এইভাবে। আমাদের অপরাধ ওইটা না, অপরাধ হচ্ছে জামিল ভাইয়ের প্রায় 10টার মতো, 8-10টা নাটক শুধুমাত্র জামাই 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 নিয়ে। আমরা তো সেসব ক্যারেক্টারকে চ্যালেঞ্জিং হিসেবে নেই যেটা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলে না। ভাই আমি একই জিনিস বলতে নিছিলাম যে আমরা ওটার সাথে ইউজ টু না। এখন তুই যদি জামাই করিস তাহলে তুই জানিস বিষয়টা কি। আচ্ছা, আপনারা তুষার ভাই করলে জানবে বিষয়টা, আমি বলি জানবে। ওকে, আমি তুষার ভাই এবং আমিন খান আমাদের সবার পক্ষ থেকে বলতে চাই, এই 2 সিঙ্গেল যদি গল্পই করবেন, আপনারা নিজেরা পার্সোনাল জায়গায় গল্প করেন আমাদের সামনে কেন? ওকে, যার গল্প আমরা এখন শুনবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি, দুর্দান্ত এক পারফর্মার। শবনম ফারিয়ার কথা না শুনলেও তার এলাকার মানুষের কথা শুনতে চাই, যেহেতু জামিল ভাইয়ের এলাকার লোক কথা বলে গেছে। কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। ঠিক আছে, হোম মিনিস্টারের ফোন, হোম মিনিস্টারের ফোন। আরে হোম মিনিস্টার, কি অবস্থা? হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ যান। আমি কারো দিকে তাকাই না, বিশ্বাস করো, কারো দিকে তাকাই না। রাস্তায় 80 বছরের বৃদ্ধ মহিলা দিছি, তার দিকেও তাকাই না আমি। শবনম ফারিয়া, বিশ্বাস করো, এক পলকের জন্য তাকাই না আমি, এক পলকের জন্য না। ওকে বাবু, রাখো। বাজে অবস্থা, জীবনটা তেজপাত হয়ে গেছে। আমিন ভাই, আপনারা হয়তো ভাবতেছেন আমার এই অবস্থা কিভাবে হইল। বেশি কিছু না, জাস্ট একটু বউর সাথে তর্ক করছিলাম।
তর্কটা কি হয়েছে ভাই? ও আমারে বলছে যে জান একটু বলো না আমার যে মেকআপের সাপ্লিমেন্ট আছে তোমার সবচেয়ে ফেভারিট কোনটা? আমি বলছি মেকআপ রিমুভার। দেন এই যে মাথার অবস্থাটা দেখতেছেন এটা কেন হয়েছে? ও আমারে বলছে রাত্র 2টা আমার বলতেছে কাপড় কাচতে। আমি কো অসম্ভব, এটা আমি পারবো না। আমি প্রথমে তোমার পা টিপবো দেন কাপড় কাচবো। ভাই নির্যাতন, প্রচুর নির্যাতন। এখন ভাবছি যে এটা আমি একটা বিচারের ব্যবস্থা করতে হবে। আমি সালিশের কাছে গেলাম, যা বলছি মাতাব্বর সাহেব বাইরে আসেন, বিচার আছে। মাতাব্বর সাহেব দেখি যে উনি হুইল চেয়ারে আসতেছে। মাতাব্বর সাহেব কি অবস্থা, আপনার এই অবস্থা কেন? বাবা বেশি কিছু না, একটু বউর সাথে তর্ক করছিলাম। কি জানি বলতে আসছো? আমি বললাম না, রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের খবরটা একটু জানতে আসছি। আমি ভাবছি যে মাতাব্বর দিয়ে হবে না, আমার আইনের আশ্রয় নিতে হবে। আমি থানার উদ্দেশ্যে রওনা দিলাম, যাই দেখি এক অনেক বড় সিরিয়াল। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই থানাটা কোথায়? কবে আপনি হাইটা গেলে 30 মিনিট লাগবে, আর যদি রিক্সা যান 10 মিনিট। আচ্ছা ধন্যবাদ। তো এই সিরিয়ালটা কি স্যার? কবে সব নির্যাতিত পুরুষ থানায় কমপ্লেন দিতে আসছে। আমি এই সিরিয়াল আমি দাঁড়াবো না, আমি ডিজিটাল। আমি 999-এ ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আমার এই অবস্থা, প্লিজ আমাকে একটু হেল্প করেন। ভাই আপনার সমস্যা বুঝছি, অনেক সমস্যায় আছেন, বাট ভাই আমি এখন সমাধান দিতে পারছি না, কারণ পাশে আমার বউ আছে। না আমি এখন দেখছি যে আমার আইন আদালত বিচার এগুলো কিছু হবে না। বাঁচতে হলে কি হবে, লাইফে অ্যাডজাস্ট করতে হইব। আমি ওর সাথে অ্যাডজাস্ট করা শুরু করছি। আমি ফ্লোরে ঘুমাই, ও খাটে ঘুমায়। তো বাট আমার ওয়াইফ কিন্তু এত নিষ্ঠুর না। ও আসে, আয়সা মরলে তুমি কেন ফ্লোরে ঘুমাচ্ছ, তুমি সোফায় ঘুমাইতে পারো। আমিন ভাই, যারা বিয়ে না করে তাদেরকে আমরা কি পদবি কি দিই? বই রাগি। আর আমি বিয়ে করে পাইছি বউ রাগি। আমার বউ এতটা রাগি, ও হচ্ছে কাকরাবেন কিন্তু ওর চুলের জন্য ব্যবহার করে না, আমার মুখ বন্ধ করার জন্য ব্যবহার করে। ও সিপ্টেপিন শাড়ির জন্য ব্যবহার করে না, আমার খোসা দেওয়ার জন্য ব্যবহার করে। আর মানুষ ভাবে মনে করছে আমি সিরিজ লই। তারপরে আমি আমার ওয়াইফের খেয়াল রাখি, অনেক খেয়াল রাখি। কারণ খেয়াল রাখার কারণটা হচ্ছে ও যাতে কারোর সাথে ভাইগা না যায়। কারণ এই সমাজে দেখেন পুরুষের বউ যদি ভাইগা যায়, মানুষের একটা কমন মাইন্ডসেট যে ওর কোনো একটা ফিজিক্যাল সমস্যা আছে। যত আপনি ফিজিক্যাল সমস্যার বিজ্ঞাপন দেখবেন বা 18+ ওষুধের ইয়ে দেখবেন, সব পুরুষের ছবি। বাজে অবস্থা। তো আমার বাই দ্য ওয়ে আমার ওয়াইফের নাম হচ্ছে কথা। কথা 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 আমার নামের সাথে কাজেরও মিল আছে। মানে আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, কেউ যদি আমার কথা ইন্টারাপ্ট করে, আমি বলতে পারি না এই তুই কথার মাঝখানে কেন বামার ঢুকাস। আমার বন্ধুরা বলে যে তুই অবসর সময় কি করস, আমি বলি কথার উপর থাকি। আমিন ভাই, আমি একদিন বাসা বসে ছবি দেখতেছি, ছবিটা আপনারই। তা আমার ওয়াইফে বলতেছে যে কি ছবি দেখো? আমাকে একটা বাস্তবধর্মী ছবি। ওই ছবির নাম কি? আমি বলছি স্ত্রী কেন শত্রু। আমি 3 দিন বাসার বাইরে ছিলাম, তাও শীতে, কিন্তু আমার জন্য খারাপ লাগে নাই। কারণ আমার জন্য খারাপ লাগে না, আমি বলছি যে আমি একজন দর্শক হয়ে যদি 3 দিন বাইরে থাকি, এই ছবির নায়কের জানি কি অবস্থা। আর আমাদের ওয়াইফটা দেখবেন যে হাজব্যান্ডের অন্যের সাথে কম্পেয়ার করে। আমার ওয়াইফ তো ওর দুলাভাইয়ের সাথে, ওর কাজিনের সাথে কম্পেয়ার করে। আর ভুলে যদি আমি একবার পাশের বাসার বাবির সাথে কম্পেয়ার করি, ও হো হো, 3য় বিশ্বযুদ্ধ, সাইক্লোন, ভূমিকম্প, আমার গোষ্ঠী উদ্ধার করবে, সাথে সাথে আমার বাবির গোষ্ঠীও উদ্ধার করবে। দুর্দান্ত, একটু আলাদা রকম প্রেজেন্টেশন, অসাধারণ। একটা জোরে হাততালি হোক। বার্থডে বয় কিশোর খান বলবে বাস্তবধর্মী সিনেমা না, বাস্তবধর্মী পারফরমেন্স ছিল, ভালো হয়েছে। তুষার ভাই আপনার কখনো এরকম অবস্থা হয়েছিল কখনো? সত্যি বলবেন। না, আল্লাহ সত্যি বলবেন। আল্লাহর রহমতে না। এরকমটা এতটা না। না এতটা মানে কি, আমার সবচেয়ে একটা জিনিস হয়, কখনো ঝগড়া হলে আমি চুপ হয়ে থাকি ব্যাস। ওকে, কারণ বাড়তে থাকে না, ওই দিকে বাড়তে থাকে টেম্পার। তারপরে কিছুক্ষণ পরে দেখে যে কলা গাছের সাথে কথা বলে কি লাভ। স্বপ্ন ফারিয়ার কেমন লেগেছে?
আমার দেশি ছেলেটা কিভাবে মারলো এটা একটা কথা। খুব ভালো ছিল নীরব, বেস্ট অফ লাক। আমিন খান। নীরব পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা আনডাউটলি বলতে হয় ভালো, কিন্তু একটা জায়গায় তোমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার থ্রোয়িংয়ে আরও ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? মনে হয় যেন কোথায় যেন কথা জড়িয়ে যায়। জোকস সুন্দর আছে, জোকসটা যতটা শুনতে ভালো লাগছে আরও বেশি ভালো লাগতো। ওকে, বেস্ট অফ লাক। ওকে, এই অভিজ্ঞতা যার নেই এবার সে বলবে। অসাধারণ লাগছে আপনার পারফরমেন্স। এক কথা যদি বলি, আমাকে রিলেট করছে আর কি, মানে সাবজেক্টটা এমন নিয়েছিলেন যে ওয়াইফের এই বিষয়গুলো স্ট্যান্ড আপ কমিউনিটির জায়গায় খুব এলিমেন্ট থেকে অনেক কিছু করা যায়। আর আমি আসলে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলতে চাই। এইটাকে মনে রাখতে হবে ভাই, এই প্ল্যাটফর্ম যে এনটিভি দিল, হাসু দিল, এটা আপনি আগামীতে যদি টপ 10-এ যান, ফাইনালে যান, যদি আপনি চ্যাম্পিয়নও হন, কি করবেন আর এই প্ল্যাটফর্মটার কথা মনে রাখবেন। এটা হচ্ছে সবার জন্য আর কি আমার জায়গা থেকে বলার। থ্যাংক ইউ। ভাই দারুণ লাগছে আপনাকে, শুভকামনা আপনার জন্য। একটা জোরে হাততালি। প্রিয় দর্শক, বিরতির পরে আবার একবার ফিরে আসলাম, দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। ওকে, আমরা আমাদের 3 বিচারক নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি, কিন্তু আমি আপনাদের একটু বলি, আমাদের মাঝে যিনি এসছেন জামিল ভাই, তার সঙ্গে আমাদের দীর্ঘদিনের ওঠা বসা, অনেকগুলো ভাষায় তার দখল। সিলেট, কিশোরগঞ্জ, নোয়াখালী, বরিশাল, এতগুলো ভাষায় পারদর্শী হওয়া চারটিখানি কথা না। জামিল ভাইয়ের জন্য জোরে হাততালি। জামিল ভাই একটু মাইক্রোফোনটা হাতে নেন। আর এই সুযোগটা পাবো না, আজকে পেয়েছি। আমি শুধু এলাকার নাম বলবো, একটু 2 লাইন করে দর্শকদের একটু যদি একটু করে বলেন। হ্যাঁ, আসেন ভাই প্লিজ, একটা জোরে হাততালি। প্রিয় দর্শক, এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিলেটি বড় ভাই জামিল হোসেন। কিতা ভাই সাহেব ভালো আছেন? যে আমি ভালো আছি, আপনি ক্লাস হইন? ভালো আছি। সিলেটি ভাই সাহেবরে একটু যদি কিছু। ওকে, অসুবিধা নাই। আপনারা মনে করুন যারা সিলেটে কোনো পারফর্মার নাই নো ইনো নাই, আউট গেছে গা, চলে গেছে। ও আচ্ছা, আউট হয়ে গেছে। ওকে, ফুঙ্গামি লাগি বেস্ট হইল মনে করুন সিলেট। তো ফুঙ্গামি যে কিন্তু বালা হরের ই কিন্তু এই অলরেডি গেছে কি না নি? নেক্সট টাইম জিতাই ফুঙ্গামি বালা হরবা লন্ডন গেছে গা। লন্ডন গেছে কি? গেছে। অন্ত কি লন্ডন? হে তে তো নেক্সট যারা ফুঙ্গামি করবা না ইও লন্ডন যাওয়ার লাগি। অন্ত কি এলিমিনেট হয়ে লন্ডন যাবে গিয়া। ওকে, এবার কথা বলবে আমাদের কিশোরগঞ্জের জামাই জামিল হোসেন। মাইরালছে না এখন, এতো বিপদ। আমার মনে হয় যে বিসিএস পরীক্ষা তো কঠিন না, মানে আমার লাগে যে তো কঠিন হয়েছে আর কি, বুঝছো? মানে এটা করিস না রে ভাই, আমরা সবাই ভাই ভাই একলো মিল্লা খাইয়াম, মিল্লা করবা, কোনো কিছুর মধ্যে যাতে জড়তা না হয় এভাবে চিন্তা করে আমরা চলতে হবে সামনের দিন, ঠিক আছে? আমরা কিশোরগঞ্জ ময়মনসিংহ সবাই বাই 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 বাই। এবার বরিশাল থেকে জামিল হোসেন এসে শবনম ফারিয়াকে কিছু বলবে। যাই হোক, আমরা সবসময় বলি যে মগো পঞ্চ থেকে লঞ্চে চলে আইছি, সেটা কোনো ব্যাপার না। যারা যারা পঞ্চ থেকে লঞ্চে আসছে তারাও আসছে, যারা পঞ্চ লইয়া আসছে তারাও আসছে। ইউনাইটেড অফ বরিশাল, আমরা ইউনাইটেড, সব জায়গায় ইউনাইটেড থাকবো আমরা। ওকে, কিছু বললেন না একটু? হ্যাঁ, ফারিয়ার দিকে তাকাইলে তো মোর আবার কি জানিস, ফারিয়াকে ভালো লাগতে আছে, সুন্দর লাগতে আছে, এই তো জাস্ট সিম্পল ওয়ার্ড, আর কি বলবো। ওকে, কি বলবেন? এবার লাস্ট শবনম ফারিয়াকে নোয়াখালী জামিল ভাই কিছু বলবে। হ্যাঁ, রেডি। হে দিল লগে প্রেম আমার ছিল 3 বছর ধরে, হে দিল লগে প্রেম আমার ছিল 3 বছর ধরে, চা বিস্কুট চানা সুর খাইছি মাইজ দি শহরে বসি, আই হে তীরে ভালোবাসি, হে তিয়ারে পাশে না, ও পয়সা পাশে না, আই হে তীরে ভালোবাসি, হে তিয়ারে পাশে না, ও পয়সা পাশে না। থ্যাংক ইউ বস। আজব চিড়িয়া এবং সে একটা চিড়িয়াখানার মালিক, তার চিড়িয়াখানার নাম জামিলস জু। থ্যাংক ইউ। আবারও বলতে হয়, মানে যেহেতু আবার এখানে চলে আসলাম, সো এই জায়গায় থেকে যারা এনটিভির সাথে থাকেন, হাসু যারা ভালোবাসেন, হাসু যারা দেখেন, তাদের বলছি রনি যদি এভাবে থাকে, আর এই যে গ্রুমার টিম, থ্যাঙ্কস, একবার তালি তাদের জন্য, যে আসলে
গ্রুমাররা পিছনে কি করে, গ্রুমিং টিম কি করে, কি করায়, সেটা আমি রনি আমরা খুব ভালো জানি। সো বটগাছের নিচে ছায়া এমনি বসে আছে। আমি একটু দেখাই, ঠিক বটগাছ হলো। শাওন একটু দাঁড়াও, ওই টি শার্টে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, শুধু গাছগুলোই দেখেন, শেকড় দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি ওরাই বটগাছ, ওরা শেকড়, এবং সেই ছায়াতলে আমরা আসলে বেড়ে উঠছি। এটাই, থ্যাংক ইউ। আর আবারও বললাম যে আমাকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ এনটিভি, হাসো, জাজেস, আর ভাইদের জন্য একটা হাত তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুধু বলবো জামিল ভাই যেখানে থাকে সেখানটা জমে যায়। পারফর্মারদের বলবো যে কিভাবে এন্টারটেইন করতে হয় এই বসের কাছ থেকে শেখা রয়েছে। একটা জোরে হাত তালি হোক। থ্যাংক ইউ। ওকে, আমরা এই পর্বে আমাদের সর্বশেষ পারফর্মারকে ডাকতে চলেছি। সে আসছে মোহাম্মদপুর, ঢাকা থেকে মেহেদি হাসান তরু। আসসালামু আলাইকুম। আগেই হাসতেছে বলার আগে। লাভ ইউ বেবি। এই চলছে ভাই। ভাই আন্না মাঝখানে হাত বইরকেন না। জিয়ান তো আইছেন হেমে যান, আন্নার বাড়ি হুবে দিয়াঙ্গ ঘর, বুঝছেন নি? ও আচ্ছা। যাক, আজকে আমি একটা কম্পারিজন বলি, হ্যাঁ, ছেলে আর মেয়েদেরকে নিয়ে। ধরেন সব প্যারেন্টসরা বলে না যে ছেলে মেয়ের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, অল আর সেম, রাইট? তাই না? তাই না? না, তাই না। যেই ঘরে একটা বেবি গার্ল জন্মাবে সেই প্যারেন্টস এত বেশি এক্সাইটেড থাকে, বস্তার পর বস্তা কাপড় কিনে, তারপরে খেলনা, তারপর হচ্ছে কি বলে ইম্পোর্টেড ওই যে কসমেটিক্স, সব কিছু নিয়ে এক্সাইটেড থাকে। আর যে ঘরে পোলা জন্মায় কি কিনে তার জন্য? একটা লেংটি। মেজরিটি সময় ওইটা পড়ায় থাকে না, ও নেংটাই থাকে সারাদিন। খেলনা দেখেন, খেলনা কি কিনবে? বারবি ডল মেয়ের জন্য। বারবি ডলের একটা ডলের মধ্যে 118 রকমের কাপড় থাকে, ঠিক আছে? আর ছেলের জন্য কি কিনবে? ওই যে ন্যাংটা খেলনা, বাঘ, ভাল্লুক। ওই পোলা সারাদিন ঘরের মধ্যে ন্যাংটা দৌড়ায়, পুরা ঘর হিসু করতে থাকে, ওর পিছে পিছে খেলনাগুলো ন্যাংটা ঘুরতেছে, মনে হচ্ছে একটা মোগলি জঙ্গলের মধ্যে ঘুরতেছে। বাবা যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে খেলনার দোকানে যায়, যাওয়ার পরে কি বলে? মা দেখো তো কোনটা নিবা। হ্যাঁ, ও সব খুঁজে টুজে একটা বারবি ডল নেয়, যত এক্সপেন্সিভ হোক, নো ম্যাটার, দি দাও, আমার প্রিন্সেস, ও খেলবে। আর ওই যে ট্যাবলেটটা খাড়া রয়েছে, ওকে বাবা পিস্তল দেন, গুলি করুম, তুই তো সন্ত্রাসী হবি। রাস্তা দিয়ে দুইটা মেয়ে হাত ধরে যাচ্ছে, লা 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 লা, হ্যাঁ, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে। আর দুইটা ছেলে যদি একসাথে হাত ধরে যায়, পাশে দিয়ে কি করবো? ছাইয়া। দুইটা মেয়ে যাচ্ছে রাস্তায়, একটা কুকুরটা দেখলে কি বলে? ফারিয়াপু কি বলেন? আল্লাহ কি কিউট, ও মাই গড, তাকিয়ে আছে, দেখো বেবি চাই, ওরে বাবা চাই, কিছু না, তাই না? একটা পোলা দেখলে কি করবো? কুত্তাটার দিকে তাকায় থাকবো। কুত্তা যখনই তাকাইবো, পোলা করবো ঘেউ ঘেউ। কুত্তা কনফিউজ হয়ে যাবো, কুত্তাটা কে? ধর একটা গ্রুপ অফ মেয়েরা, হ্যাঁ, ধরেন যে কোথাও বাইরে গেল, ওয়াশরুমে যাওয়াটা তার জন্য খুব টাফ, খুব আনইজি ফিল করে, রাইট? তখন কি করে? পাশের বান্ধবীকে বলে, এই আমি একটু ওয়াশরুমে যাবো, চল না। সিম্পল, ওরা দুজন যায়, যাওয়ার পরে ওয়াশরুম সারে, মেকআপ করে, গল্প করে, এভরিথিং ওকে। কিন্তু একটা ছেলে যদি বলে, বন্ধু আমি একটু বাথরুমে যাবো, আয় না, আমি যদি বলি ফারিয়া আপু তোমার শাড়িটা আজকে খুব সুন্দর, দেখবেন আগামী 3 মাস ওই শাড়িটা পরবে না, রেখে দিবে। আর ভুলেও যদি একটা পোলারে কই, মামা তো শার্টটা তো সেই, আগামী 30 দিন ওইটাই পরতে থাকবো। ধরেন ফ্যামিলির কোনো কাজে, জবের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক, মেয়ে হোস্টেলে যাইতে হবে, ঠিক আছে? তখন মা বাপ কি করবে? তার জন্য 15 দিন ধরে শপিং করবে, 3 ব্যাগ কাপড় কিনে দিবে, 2 ব্যাগ খাবার কিনে দিবে। যাওয়ার সময় কি করবে? মা দেখ, তুই যেখানে যাচ্ছিস ওখান থেকে 1 কিলোমিটার দূরে তোর খালার বাসা, তুই একদম টেনশন করবি না, তোর মামা সপ্তাহে প্রতিদিন তোকে যা দেখা করবে, আমরা কন্টিনিউয়াস ফোন করবো, আর তুই মনে করবি না যে তুই একা, তোর পিছনে তোর 2টা স্ট্রং হাত আছে, তোর মা আছে, তোর বাবা আছে, তোর একদম টেনশন করবি না, তুই কিন্তু একদম ভয় পাবি না, রাইট? পোলারে কি করবো? হারামজাদা, গোসল করিস প্রতিদিন। দুইটা ছেলে ক্লাসে যদি কথা বলতে থাকে, টিচার কি করবে? দূরের থেকে ডাস্টার মারবে, গায়ে যদি না লাগে ব্যাট দিয়ে যায় পিড়াইবো। আর যদি দুইটা মেয়ে গল্প করতে থাকে, স্যার কান পেতে শুনবে, এই তোদের গল্পে আমি আছি রে। এবার আসি বিয়ে। করেন নাই তো ভাইয়া? করেন না ভাইয়া। আচ্ছা, বিয়ের পরে মেয়েদের দেখবেন যে
হাজবেন্ডের নামটা কি সুন্দর করে সেভ করে রাখে, কি লেখে? লাভ, মাই হাবি। হাবি কি? হাবলা হাবলা এক হাবি, জানু, জান, তাই না? ছেলেরা কি সেভ করে? দেখবেন বউয়ের নাম দেখবেন কোভিড, আজরাইল, নাগিন। আর ছেলে পছন্দ করার সময় মেয়েরা কিভাবে পছন্দ করবে? ধরেন একটা ছেলে সে চুজ করবে, এটা লিপস্টিক কেনার মতো। লিপস্টিকটা দেখবে ভাইয়া রেড হবে কিন্তু ইট কালার হবে, ওর উপরে হালকা ব্রাউন শেড থাকবে, ম্যাট হবে কিন্তু গ্লসি হতে হবে, রাইট? আর ছেলেরা আন্ডারওয়্যার কেনার মতো, মামা সাইজ কত? 36, 36, কেস টু ফাইল। এবার আসি অফিসে। অফিসে ধরেন যে দুজন কলিগ, একটা ছেলে একটা মেয়ে, দুজনই একই ভুল করবে, কিন্তু মেয়েটার প্রমোশন হবে, ছেলেটার ডিমোশন হবে। কেন? আমিও জানি না। প্রবলেমটা যদি আমি বলি আপনারা রিলেট করতে পারবেন। ধরেন একটা ছেলে একটা মেয়ে বসের রুমে যাবে, দুজনের একই প্রবলেম, দুজনের একই প্রবলেম, দুজনেরই শার্টের উপরে 2টা বোতাম খোলা থাকবে। এবার সেই মেয়েরা না ইমোশনালি খুব স্ট্রং থাকে, রাইট? ছেলেরা ফিজিক্যালি স্ট্রং। তো যেই পার্টটা স্ট্রং সে কিন্তু ওই পার্টটাই ডোমিনেট করার চেষ্টা করে, রাইট? ওকে, এই জন্য বিয়ের পরে মেয়েরা কি করে জানেন? ছেলেদের ইমোশনাল ড্যামেজ করে, আর ছেলেরা মেয়েদের ফিজিক্যাল ড্যামেজ করার চেষ্টা করে। মেয়েরা না সারাদিন চিন্তা করে, ব্রেনটাকে 1 মিনিটের জন্য সেভ দেয় না। ফারিয়াপু এখনো চিন্তা করতেছে, জোক আমি লিখে আনছি, আমাকে বলতে দাও প্লিজ। সারাক্ষণ চিন্তা করে জানি কি বলবে, কি বলতেছে, তোর এমন কেন করতেছে, তাই না? 1 মিনিটের জন্য। তার মানে ওভার থিঙ্কার। আর ছেলেরা আন্ডার থিঙ্কার। ধরো কালকে যদি ফারিয়াপু একটা রাতের বেলা ঘুমের থেকে ওঠার পর একটা স্বপ্ন দেখছে, সকালে উঠে চিন্তা করবে, আচ্ছা এটা কি ঢাকার মধ্যে ছিল, আমি যে বাগানটা ছিলাম ওই ফুলটা কি পার্পল কালার ছিল, তাই না? স্বপ্ন নিয়ে ডিসকাস। আর ছেলে স্বপ্নটা কি ছিল? 1971 সনে দেশ প্রথমবারের মতো স্বাধীন হয়েছিল। তখন থেকে আজকে পর্যন্ত যত মার্ডার আর বড় বড় ক্রাইম হয়েছে মেজরিটি ছেলেরা, 1%ও মেয়েরা নাই। তার মানে কি মেয়েরা ক্রাইম করে না? করে, প্রমাণের জন্য ধরা খায় না। কারণ একটা মেয়ে বাসা থেকে বের হওয়ার সময় বারান্দার সব কাপড়গুলো তুলে নিয়ে বারান্দার দরজা আটকায়, লাইট ফ্যান বন্ধ করে, গ্যাসের ওভেন সব কিছু টেক করে, তারপর দরজা আটকায়, তালা 3বার টেনে পাশের বাসার ফ্ল্যাটের ভাবিরে ডেকে বলে একটু দেখেন তো, আমি একটু খেয়াল রাখবেন। এ প্রমাণ ছেড়ে যাবে? লাস্ট মেয়েদের একটাই অস্ত্র, তুমি প্রমিস করো আমার সাথে মিথ্যা বলবা না, রাইট? যে কোনো হাজব্যান্ডে প্রমিস। আর আমার বউ মানে বলতেছে তুমি প্রমিস করো। ওকে প্রমিসের কেস, আমি মিথ্যা বলবো না। না তুমি প্রমিস করো। আমি কাছে ঠিক আছে প্রমিস করলাম কি আমি মিথ্যা বলবো না। এটাই প্রথম মিথ্যা। কারণ যদি সব কাজের কথা আমরা বলে দেই, যেই কাজের কথা আমরা বউদেরকে বলি, পৃথিবীতে যদি এত কাজ থাকতো আর বাংলাদেশের পুরুষরা যদি এত কাজ করতো, আজকে বাংলাদেশ আর আমেরিকার মাঝখানে একটা রাস্তা হইতো। অবশ্যই বাংলাদেশে আমেরিকার রাস্তা না হোক, বাংলাদেশে কমেডির জগতে আপনারা যে রাস্তা তৈরি করে গেলেন, সেই রাস্তায় যে লাইটগুলো জ্বলছে সেগুলো আপনাদের হাত ধরে। একটা জোরে একটা হাত ধরে। ওকে, ইয়েস তরু তো অ্যাজ ইউজুয়াল ভালো পারফরমেন্স, আজকে অনেক ভালো ছিল, অনেক মজা পেয়েছি, অসাধারণ ছিল, বিউটিফুল। শবনম ফারিয়া অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ওকে, আমাদের অতিথির কেমন লাগলো জানতে চাই। আপনি কি এমনি নর্মাল স্ট্যান্ড আপ কমেডি করেন? আমি কোথাও দেখছি মনে হয় আপনার ক্লিপ, একটা ক্লাবে করি। রাইট আমি দেখছিলাম। না আমি আপনার পারফরমেন্স দেখে মনে হয়েছিল ওইটা মিলাচ্ছিলাম আর কি, যে ইউ আর রিয়েল স্ট্যান্ড আপ কমেডিয়ান। অল ওভার টু গুড। আপনি আসলে বাংলাদেশের একজন টপ স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। এই পর্বে 5 জন কন্টেস্টেন্টের পারফরমেন্স আমরা দেখে নিয়েছি। টপ 10-এ প্রত্যেকে 2 ভাগে বিভক্ত হয়ে লড়ছিল। আজকে প্রথম গ্রুপের পারফরমেন্স দেখেছি, আগামী পর্বে আরও 5 জনের বাকি। তো এই পর্বে কে হলো চ্যাম্পিয়ন সেটা এবার দেখবো। প্লিজ বাকি 4 জন চলে আসুন। আমরা এখন টপ 10-এ আছি।
এখানে না কেউ খারাপ পারফর্ম করে না, এখানে বেস্ট 10 জনই আছে এবং প্রত্যেকের মার্কেট ডিফারেন্স 0.5, মানে সবাই কোন মানে ইটস ভেরি টাফ ডিসাইড করা যে কে হচ্ছে। 3 জন হচ্ছে। 3 জন এই পর্বে? আবিদ, হাসান, নীরব। ওকে, দুর্দান্ত একটি এপিসোড শেষ করলাম আজকে, কিন্তু আয়োজনের একটু বাকি আছে। কি সেটা? যেটা শুরুতে শুরু করেছিলাম সেটা এখন হবে, কিন্তু তার আগে প্রিয় দর্শক, প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 আমরা হাজির হই আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যে শো নিয়ে সেই শোয়ের নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আজকের এই পর্ব আমাদের কাছে অনেক স্পেশাল ছিল। এর কারণটা হচ্ছে বিদায় নেবার আগে আমরা আমাদের বার্থডে বয়, যার বয়স কেবল নাকি 28, আমাদের বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেশন করব আমরা, আনন্দ করতে করতে বিদায় নেব। সবাই চলে আসুন এই মঞ্চে আজকের মতো। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি, সবার ভালো থাকবেন।